অনলাইন ক্লাসে শ্রীনগর সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মৌলিক সামষ্টিক অর্থনীতি, টপিকস প্রকল্প বাছাই। আমরা জানি একজন বিনিয়োগকারীর মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আর এই মুনাফা অর্জন করার জন্য তাকে একাধিক প্রকল্পের মধ্য থেকে সম্ভাব্য অধিক আয়ের প্রকল্প নির্বাচন করতে হয়। এই একাধিক প্রকল্পের মধ্য থেকে অধিক লাভজনক প্রকল্প বাছাইয়ের যে প্রচলিত বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোট বর্তমান মূল্য পদ্ধতি, ইংরেজিতে টোটাল প্রেজেন্ট ভ্যালু মেথড। দ্বিতীয়ত নিট বর্তমান মূল্য পদ্ধতি, ইংরেজিতে নিট বর্তমান মূল্য পদ্ধতি, ইংরেজিতে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। তৃতীয়ত আন্ত আয় হার বা মূলধনের প্রান্তিক দক্ষতা পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড বা MEC মেথড, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল মেথড। সর্বশেষ মেথড আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো সময় পরিশোধ পদ্ধতি, পে অফ পিরিয়ড মেথড। মোট বর্তমান মূল্য পদ্ধতি। বিনিয়োগ কোনো প্রকল্পের বা বিনিয়োগ প্রকল্পের বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়কে সুদের হার দেওয়া বাট্টা করলে যে ফলাফল পাওয়া যায় তাকে মোট বর্তমান মূল্য বলা হয়। মোট বর্তমান মূল্যকে ইংরেজিতে TPV এর সাথে প্রকল্প ব্যয় C তুলনা করে প্রকল্পের লাভ লোকসান বা গ্রহণযোগ্যতা নির্ণয় করা হয়। এ পদ্ধতি অনুসারে TPV মাইনাস C > 0, অর্থাৎ প্রকল্প ব্যয়ের তুলনায় প্রকল্পের মোট বর্তমান মূল্য যদি অধিক হয় বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা বিনিয়োগকারীর জন্য লাভজনক হবে। অন্যদিকে TPV মাইনাস C < 0, অর্থাৎ প্রকল্প ব্যয় C এর তুলনায় মোট বর্তমান মূল্য TPV যদি কম হয় তাহলে সে প্রকল্প গ্রহণ করা বিনিয়োগকারীর জন্য লাভজনক হবে না, অর্থাৎ অলাভজনক হবে। এবং সর্বশেষ যে শর্ত বা কন্ডিশন আমরা যেটা বলছি যে প্রকল্প ব্যয় এবং মোট বর্তমান মূল্য যদি সমান হয়, অর্থাৎ TPV মাইনাস C সমান 0 বা 0 হয়, তো সেক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারী নিরপেক্ষ বা উদাসীন থাকবে। সূত্রের সাহায্যে আমরা TPV-কে প্রকাশ করতে পারি R1/1 প্লাস I, অর্থাৎ প্রথম বছরের প্রত্যাশিত আয় R1-কে আমাদের সুদের হার দ্বারা বাটা করতে হবে, অর্থাৎ 1 প্লাস I এর ভাগফল। যদি প্রকল্পের মেয়াদ এভাবে যদি আমাদের n সংখ্যক বছর পর্যন্ত চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে R2/1 প্লাস I হোল স্কোয়ার প্লাস প্লাস RN/1 প্লাস R⁴n। আমরা ব্যাখ্যা আগে বলেছি যে TPV মোট বর্তমান মূল্য R1, R2, RN বিভিন্ন সময়ের সম্ভাব্য আয় বা প্রত্যাশিত আয়। এখানে আয় রেট অফ ইন্টারেস্ট সুদের হার, অর্থাৎ বাজারে প্রস্তুত সুদের হার আয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে। আমরা মোট বর্তমান মূল্য পদ্ধতিকে একটি ছকের সাহায্যে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের এখানে 4টি প্রকল্প, যথা প্রকল্প A, প্রকল্প B, প্রকল্প C এবং প্রকল্প D রয়েছে। 4টি প্রকল্পের ব্যয় যথাক্রমে A প্রকল্পের জন্য ব্যয় আমাদের 10,000 টাকা, দ্বিতীয় প্রকল্প B এর জন্য ব্যয় আমাদের 16,000 টাকা, তৃতীয় প্রকল্প C এর জন্য ব্যয় আমাদের 20,000 টাকা এবং চতুর্থ প্রকল্প এবং চতুর্থ বা সর্বশেষ প্রকল্প D এর জন্য ব্যয় আমাদের 30,000 টাকা।
এখানে প্রকল্পের মেয়াদ 1 বছর। আমরা সম্ভাব্য আয়, এ প্রকল্প থেকে আমাদের সম্ভাব্য আয় 14,000 টাকা। বি প্রকল্প থেকে সম্ভাব্য আয় 17,000 টাকা। তৃতীয় প্রকল্প সি থেকে সম্ভাব্য আয় 21,000 টাকা এবং চতুর্থ প্রকল্প ডি থেকে সম্ভাব্য আয় 40,000 টাকা। চারটি প্রকল্পের ক্ষেত্রেই আমাদের প্রচলিত সুদের হার সমান বা একই তথা 10%। প্রিয় শিক্ষার্থী, আমরা টিপিভি নির্ণয়ের চেষ্টা করব। আমরা পূর্বে বলেছি যে আমাদের টিপিভি নির্ণয়ের যে সূত্রটা সেটা হলো এরকম, যেখানে R1, R2 এবং Rn ছিল বিভিন্ন সময়ের সম্ভাব্য আয় বা প্রত্যাশিত আয়। যেহেতু প্রকল্পের মেয়াদ 1 বছর, ফলে আমাদের প্রকল্পের ফর্মটা দাঁড়াবে এরকম, টিপিভি সমান R1 বা R বাই 1 প্লাস আই। আমরা এই সূত্রে R1 এর মান এবং আই এর মান বসিয়ে টিপিভি নির্ণয় করার চেষ্টা করব। হ্যাঁ শিক্ষার্থী, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রকল্প বি এ থেকে আমাদের টিপিভি নির্ণয়ের ক্ষেত্রে দাঁড়াবে 14,000 বাই 1 প্লাস 10%, অর্থাৎ আমরা জানি যে পার্সেন্ট সমান 100, ফলে 10 এর নিচে 1/100, পার্সেন্ট হচ্ছে 100 ভাগের 1 ভাগ, ফলে 10/100 লিখলে আমাদের সেক্ষেত্রে মানটা আসে 0.1, অর্থাৎ 14,000 বাই 1 যোগ 0.1, ফলে 14,000কে 1.1 দিয়ে ভাগ করলে ভাগফল আমাদের দাঁড়াবে 12,727। একইভাবে দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্য আয় আমাদের 17,000 টাকা। দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় আমাদের 17,000 টাকা, সম্ভাব্য আয় আমাদের 17,000 টাকা। প্রস্তুত সুদে 10%, এটাকে আমরা বাটা করলে পাচ্ছি 17,000 বাই 1 যোগ 0.1 তথা 15,455। তৃতীয় প্রকল্পের ক্ষেত্রে আমাদের সম্ভাব্য আয় 21,000 টাকা এবং এটাকে বাটা করলে আমরা পাচ্ছি 21,000 বাই 1 প্লাস 0.1 অর্থাৎ 19,119 টাকা। চতুর্থ প্রকল্পের ক্ষেত্রে আমাদের সম্ভাব্য আয় 40,000 টাকাকে আমরা যদি 10% বাটা করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে 36,364 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দ্বিতীয় ছকের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কোন প্রকল্পটা গ্রহণ করা বিনিয়োগকারীর জন্য লাভজনক হবে। আমরা পুরো বিষয়টিকে প্রকল্প সম্ভাব্য আয় এবং মোট ভোক্তা মূল্য নির্ণয় করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রকল্প ব্যয় আমাদের এই প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্য প্রকল্প ব্যয় আমাদের 10,000 টাকা এবং ওই প্রকল্পের সম্ভাব্য আয় 14,000 টাকা, বার্তা করলে আমরা মোট ভোক্তা মূল্য পাই 12,727। আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প ব্যয় 10,000 টাকা, মোট ভোক্তা মূল্য টিপিভি হচ্ছে আমাদের 12,727, অর্থাৎ টিপিভি এর তুলনায় আমাদের সি অধিক, প্রকল্প ব্যয়ের তুলনায় সি আমাদের অধিক, ফলে এই প্রকল্প গ্রহণ করা লাভজনক হবে। প্রকল্প বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রকল্প ব্যয় আমাদের 16,000 টাকা, অন্যদিকে ওই প্রকল্পের মোট ভোক্তার মূল্য আমাদের 15,455 টাকা। ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প ব্যয় 16,000 টাকার তুলনায় মোট ভোক্তার মূল্য 15,455 কম হওয়ায় সেক্ষেত্রে এই প্রকল্প বিনিয়োগের জন্য গ্রহণ করা লাভজনক হবে না। তৃতীয় প্রকল্প ব্যয় 20,000 টাকা এবং মোট ভোক্তার মূল্য আমাদের 19,091 টাকা, অর্থাৎ তৃতীয় প্রকল্প ব্যয় সি 20,000 টাকা, এর তুলনায় মোট ভোক্তার মূল্য টিপিভি 19,091 টাকা, অর্থাৎ টিপিভি প্রকল্প ব্যয় সি এর তুলনায় কম, ফলে এই প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লাভজনক হবে না।
আমাদের সর্বশেষ এবং চতুর্থ প্রকল্প ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রকল্প ব্যয় আমাদের 30,000 টাকা। অন্যদিকে সম্ভাব্য আয় 40,000 টাকাকে আমাদের 10% হারে বাট্টা করলে আমাদের মোট বর্তমান মূল্য আসে 36,364 টাকা। ফলে প্রকল্প ব্যয় 30,000 টাকা এবং মোট বর্তমান মূল্য আমাদের 36,364 টাকা হওয়ার কারণে প্রকল্প ব্যয়ের তুলনায় মোট বর্তমান মূল্য বেশি হয় এবং প্রকল্প গ্রহণ করা লাভজনক হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে প্রকল্প এ ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের তুলনায় টিপিপি বেশি এবং প্রকল্প বি এর ক্ষেত্রেও টিপিপি বেশি, কিন্তু আমাদের নির্দিষ্ট হারে অর্থাৎ কোন প্রকল্প গ্রহণ করাটা আমাদের লাভজনক, অর্থাৎ আমরা এখানে 10,000 টাকার ক্ষেত্রে আমরা পাচ্ছি 12,000 টাকা, আবার এখানে 30,000 টাকার ক্ষেত্রে পাচ্ছি আমরা 36,000 টাকা। অর্থাৎ আমরা 3/36 আমরা দেখতে পাচ্ছি যে আসলে কত পার্সেন্ট হারে আমাদের প্রকল্প থেকে লাভ আসছে আমরা কিন্তু এই মোট বর্তমান পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে সক্ষম হই না। এক্ষেত্রে আমরা দেখব যে আরও যে প্রতিগুলো আছে সেই প্রতির মধ্যে আমাদের কোন প্রকল্পের মাধ্যমে আমরা সেটা জানতে দেখব যে আমরা কোন প্রকল্প গ্রহণ করলে প্রকল্প বিনিয়োগকারীর জন্য অধিক লাভজনক হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব আমাদের দ্বিতীয় পদ্ধতি নিট বর্তমান মূল্য অর্থাৎ নিট প্রেজেন্ট মেথড। আমাদের প্রকল্পের মোট বর্তমান মূল্য আমাদের হচ্ছে টিপিভি এবং টিপিভি থেকে প্রকল্প ব্যয় সি বাদ দেওয়া হলে সম্ভাব্য আয়ের নিট বর্তমান মূল্য পাওয়া যায়। সূত্রের সাহায্যে এনপিভি সমান মোট বর্তমান মূল্য টিপিভি বিয়োগ প্রকল্প ব্যয় সি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে টিপিভি কি এনপিভি কি এগুলোর আমরা সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করেছি। টিপিভি প্রেজেন্ট ভ্যালু বা মোট বর্তমান মূল্য, সি প্রকল্প ব্যয়, এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য। আমাদের বিনিয়োগকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটা বিনিয়োগকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য করবে যে এক্ষেত্রে তার নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা 0 অপেক্ষা বড় না 0 অপেক্ষা ছোট। যদি নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আমাদের টিপিভি মাইনাস সি এর বিয়োগফল যদি আমাদের 0 অপেক্ষা বড় হয় তাহলে সে প্রকল্প গ্রহণকারী বিনিয়োগের জন্য লাভজনক হবে। অন্যদিকে টিপিভি মাইনাস সি তথা এনপিভি এর মানটা যদি 0 অপেক্ষা কম হয় তাহলে সে প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লোকসান বা অলাভজনক হবে। বিষয়টি আমরা পূর্বের উদাহরণ মাধ্যমে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বে যে উদাহরণটা গ্রহণ করছিলাম সেখান থেকে আমরা মোট বর্তমান মূল্য নির্ণয় করছি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই প্রকল্প ব্যয় হচ্ছে আমাদের 10,000 টাকা, মোট বর্তমান ছিল আমাদের 12,727। ফলে আমরা এখানে যদি টিপিবি অর্থাৎ এনপিবি যে আমরা বের করি, টিপিবি থেকে প্রকল্প বাদ দেওয়ার মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এ প্রকল্প থেকে আমাদের এনপিবি আসছে 27 অর্থাৎ 2,727 টাকা। অর্থাৎ আমাদের এনপিভি যে আমরা দেখতে পাই মানটা হচ্ছে 0 অপেক্ষা বড়, ফলে এই প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লাভজনক হবে। অন্যদিকে দ্বিতীয় প্রকল্প বি, এটার প্রকল্প ব্যয় আমাদের 16,000 টাকা এবং মোট বর্তমান মূল্য আমাদের 15,455। ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প ব্যয়ের তুলনায় প্রকল্প ব্যয় 16,000 টাকা, মোট বর্তমান মূল্য 15,455, অর্থাৎ প্রকল্প ব্যয়ের তুলনায় মোট বর্তমান মূল্য কম, অর্থাৎ এই কমের পরিমাণটা আমাদের 545 টাকা। অর্থাৎ এনপিভি 0 অপেক্ষা ছোট হয়, এই প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য অলাভজনক হবে। অন্যদিকে সেই প্রকল্প ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রকল্প ব্যয় আমাদের 20,000 টাকা, প্রকল্প ব্যয় 20,000 টাকা, মোট বর্তমান মূল্য আমাদের 19,091 টাকা। ফলে বিনিয়োগকারীর এনপিভি এটা ঋণাত্মক এবং ঋণাত্মকের পরিমাণ অর্থাৎ কম, অর্থাৎ প্রকল্প ব্যয় 20,000 তুলনায় মোট বর্তমান মূল্য 19,091 টাকা অর্থাৎ 9 টাকা কম। ফলে এই সি প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লোকসান বা অলাভজনক পরিণত হবে। চতুর্থ প্রকল্পের ব্যয় আমাদের আছে 30,000 টাকা, মোট বর্তমান মূল্য আমাদের 36,364 টাকা। ফলে আমরা দেখতেছি প্রকল্প ব্যয়ের তুলনায় মোট বর্তমান মূল্য আমাদের বেশি 6,364 টাকা, 6,364 টাকা। অর্থাৎ এনপিভি বেশি হওয়ার কারণে আমাদের এই প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লাভজনক হবে। প্রিয়
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আন্ত আয় হার বা মূলধনের প্রান্তিক দক্ষতা পদ্ধতি নিয়ে আলোচনা করব। কোনো বিনিয়োগকারীর নিকট একাধিক প্রকল্প লাভজনক হতে পারে, এ বিষয়টি আমরা টিপিভি এবং এনপিভি এই দু পদ্ধতির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই দুটি প্রকল্পের মধ্য থেকে কোন প্রকল্পটি গ্রহণ করা অধিক লাভজনক হবে তা আমরা আন্ত আয় হার বা মূলধনের প্রান্তিক দক্ষতা পদ্ধতি এর মাধ্যমে সহজেই বুঝতে সক্ষম হব। এই বিষয়টি আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আমরা জানার চেষ্টা করব আন্ত আয় হার মূলত কী। আন্ত আয় হার বলতে এমন হার বোঝায় যা দ্বারা বিনিয়োগের প্রত্যাশিত আয়কে প্রচলিত সুদের হার দ্বারা বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বাট্টা করলে বাট্টাকৃত আয় এবং ব্যয় সমান হয়। অর্থাৎ এখানে প্রত্যাশিত আয়কে আমরা বাট্টা করব, অর্থাৎ এই বাট্টা হবে আমাদের লাভের পরিমাণ দ্বারা। এটা প্রচলিত সুদের হার দ্বারা নয়। এটা বিনিয়োগকারী কী পরিমাণ লাভ করতে সক্ষম হবে সেই হার দ্বারা আমরা বাট্টা করা হবে এবং বাট্টাকৃত আয় এবং মূলধনের যোগান দাম তথা ব্যয় পরস্পর সমান হবে। সূত্রের সাহায্যে আমরা বিষয়টা বলতে পারি যে প্রকল্প ব্যয় সি সমান R1/1 প্লাস R2/1 + R2 স্কোয়ার প্লাস ডট প্লাস Rn/1 + R⁴n। আমরা প্রচলিত টার্ম ব্যবহার করা হচ্ছে পূর্বে, এর সঙ্গে আমরা বুঝতে পারছি যে সি প্রত্যাশিত ব্যয় বা প্রকল্প ব্যয় বা মূলধনের যোগান দাম, অন্যদিকে আর প্রত্যাশিত আয় বা সম্ভাব্য আয়। আর আমরা এখানে R1, R2 এবং Rn কে সংক্ষেপে আর এর মাধ্যমে রেট অফ আমরা দেখি
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা এই 0.4 কে আমরা যদি আমরা সাধারণভাবে সাধারণ ভগ্নাংশ প্রশ্নের চেষ্টা করি, তাহলে 4 আর নিচে 10, দশমিকের জন্য 1, ডাইনে তো লং থাকবে, একটা শূন্য আসবে, গুণ আমাদের লব এবং হরবয়কে আমরা 100 দ্বারা গুণ করছি। আর আমরা জানি যে পার্সেন্ট সমান হচ্ছে 100/1 ফলে আমরা 1/100, তাহলে 4/10 গুণ এর সঙ্গে আমরা 100 নিয়ে আসলে এটাকে লঘিষ্ঠ প্রশ্নে আমাদের 40 আসবে, আর 1/100 জন্য আমাদের পার্সেন্টেজ আসবে। আমরা সেভাবে এখানে মানটা নির্ণয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রকল্পের থেকে আমাদের লাভের হারটা আমরা দেখতে পেলাম যে IRR মানটা হচ্ছে 40% এর সমান। এই প্রকল্পের IRR এর মানটা হচ্ছে 40% এর সমান। আমরা এখন দেখব প্রকল্প ডি এর ক্ষেত্রে আমাদের IRR বা MC এর মান কত হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প ডি এর ক্ষেত্রে আমাদের প্রিয় শিক্ষার্থী, আমি দুঃখিত যে আমাদের ক্যামেরা সেটিংয়ের ক্ষেত্রে একটু হওয়ার কারণে পেজটা আমাদের উপরে উঠে গেছে। ফলে এখানে আমাদের উপরে লেখা যেটা আছে, প্রকল্প ডি এর ক্ষেত্রে প্রকল্প ব্যয় ডি প্রকল্প ব্যয় সি সমান 30,000 টাকা, সম্ভাব্য আয় আর সমান আমাদের 40,000 টাকা, সুদের হার 10%, প্রকল্পের মেয়াদ 1 বছর। এখন IRR নির্ণয় সূত্রে আমরা মানটা বসিয়ে দেখি যে সি সমান 30,000 টাকা, আর 1 বা আর সমান 40,000 টাকা, এবং নিচে আমাদের 1+r। আমরা আর গুণের মাধ্যমে 30,000কে নিচে আনলাম, ফলে 1+r সমান 40,000/30,000, এটা ভাগ করে আসছে 1.33। 1+r সমান 1.33, ফলে r সমান আমাদের সমানের আগের 1টা সমান চিহ্নে পড়ে গিয়ে মাইনাস হয়ে গেল। 1.33 - 1 = 0.33, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি 33%। সুতরাং IRR 33%। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই প্রকল্পের IRR বা MEC সমান 40%, এবং ডি প্রকল্পের IRR বা MC সমান আমাদের 33%। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্রকল্পের IRR 40 এবং ডি প্রকল্পের IRR 33, ফলে ডি প্রকল্পের তুলনায় এ প্রকল্পে লাভের পরিমাণ 7% বেশি। অর্থাৎ আমরা অনুভব বলতে পারি যে এ প্রকল্প অধিকতর লাভজনক। এ প্রকল্প অধিকতর লাভজনক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব যে
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে একটু অন্যভাবে, অর্থাৎ প্রকল্প মেয়াদকালে আমাদের মোট আয় যেটা দাঁড়াচ্ছে এ প্রকল্প থেকে 5,000 গুণ 4, অর্থাৎ 20,000 টাকা। অন্যদিকে বি প্রকল্প থেকে মেয়াদকালে মোট আয় আসছে আমাদের 4,000 গুণ 6 সমান 24,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্প থেকে আয় 20,000 টাকা এবং প্রকল্প বি থেকে মোট আয় আমাদের মেয়াদকালে 24,000 টাকা। কিন্তু এই প্রকল্প থেকে বিনিয়োগকারীর হচ্ছে প্রকল্প ব্যয় তুলে আনতে সময় লাগে 2 বছর, অন্যদিকে বিকল্প থেকে প্রকল্প ব্যয় তুলে আনতে সময় লাগে 2.5 বছর। অর্থাৎ এই প্রকল্পের ক্ষেত্রে সময় পরিশোধ পদ্ধতি অনুসারে হয়তো আপাত দৃষ্টিকোণ থেকে লাভজনক মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা দেখি যে বি প্রকল্প থেকে বিনিয়োগকারীর 4,000 টাকা অতিরিক্ত লাভ হয়। এই দৃষ্টিকোণ থেকে বি প্রকল্প গ্রহণ করা বিনিয়োগের জন্য লাভজনক হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বাসায় অবস্থান করি, নিজেকে সুরক্ষিত রাখি এবং প্রিয়জনদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।